প্রফেসর ইউনূসের 5টি যুগান্তকারী সিদ্ধান্তে যুগান্তকারী 5টি নির্দেশনা তিনি অলরেডি দিয়েছেন পুলিশকে। তো আমরা কি ছেড়ে দিব আপনাদেরকে বিপ্লবকে ব্যর্থ করার জন্য? আপনার কি জমিদার আর আমরা প্রজা, নাকি আমরা আপনার চাকরিদাতা? চাকরিদাতার কথা শুনবেন না, নিজেদেরকে হারকিউলিস মনে করেন না। যদি মনে করেন হারকিউলিস খেলবেন, স্বাগতম। প্রত্যেক সপ্তাহে একটা করে এপিসোড বানাবো এই পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে। 15 বছরে ভোট কারচুপি, দিনের ভোট রাতে হওয়া, বিডিআর হত্যা ইত্যাদি বিষয় নিয়ে কোনো কথা বলতে দেখিনি। এটা হবে আর কি। প্রিয় দর্শক, আপনারা সকলেই জানেন গত 5ই আগস্টে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে চলে যায়। তারপর থেকেই বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবে নেতৃত্ব দিয়ে যাচ্ছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের শাসনামলে আজকে সারা দেশে যেসব ঘটনাগুলো ঘটেছে তা দেখলে আপনারা সত্যি রীতিমতো অবাক হয়ে যাবেন। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন একটু না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। প্রিয় দর্শক, আমরা চলে যাব মূল ভিডিওতে। তার আগে বলবো, যারা এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন। প্রিয় দর্শক, এখন আমি আপনাদেরকে পর্যায়ক্রমে কয়েকটি ভিডিও ফুটেজ দেখাবো। চলেন আমরা প্রথমে একটি ভিডিও ফুটেজ দেখে নেই। প্রফেসর ইউনূসের 5টি যুগান্তকারী সিদ্ধান্তে যুগান্তকারী 5টি নির্দেশনা তিনি অলরেডি দিয়েছেন পুলিশকে। এই নির্দেশনার ফলে খুব শীঘ্রই বাংলাদেশের সামগ্রিক চিত্র বদলে যাবে। ঘটনা শুরু হয়ে গিয়েছে। বিএনপির সামনে, বিএনপির কপালে বিপদ আছে। আমরা এখন বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কিছুটা উদ্বিগ্ন, যা আপ টু দি মার্ক নয়। হাসিনা আমলের চাইতে ভালো, কিন্তু স্ট্যান্ডার্ড হয়নি এখনো। বিশেষ করে বিএনপি সমস্যা করছে। যেমন কোনো বিএনপির পান্ডা যদি আপনার কাছে চাঁদা চায়, আপনি যদি থানায় মামলা করতে যান, থানা বিএনপির ভয়ে মামলা নেয় না। পটুখালী দুমকিতে এক ধর্ষণের ঘটনা ঘটেছে। এক শহীদের মেয়েকে ধর্ষণ করা হয়েছে। মামলা নিতে পুলিশ টাল বাহানা করেছে, কারণ ঘটনাটা ঘটিয়েছে বিএনপির পান্ডারা। এভাবে দেশকে একটা অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে রেখে দিয়েছে বিএনপি সন্ত্রাসীরা, বিএনপি দুষ্কৃতিকারীরা। ঠিকভাবে কাজ করতে পারছে না। নির্বাচনের কথা বলেন, প্রধান উপদেষ্টা সুষ্ঠু নির্বাচনের জন্য পুলিশকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন। নির্বাচনের তো পরিবেশ নেই, বিএনপি তো ভোট চুরি করে নিয়ে যাবে। কিন্তু না, বাংলাদেশের সামগ্রিক চিত্র শীঘ্রই পাল্টে যাবে। বিএনপির কেউ থানায় যে উল্টাপাল্টা করা শুরু করলে, থানাকে প্রভাবিত করার চেষ্টা করলে ধরে দড়ি দিয়ে বেঁধে রাখা হবে। থানা ফাংশনাল না, যার ফলে বিএনপির লোকজন খুব আত্মবিশ্বাসের সাথে নিরাপদে চাঁদাবাজি করতে পারছে। থানা ফাংশনাল হবে। প্রফেসর ইউনূস সেই উদ্যোগ নিয়েছেন, যে মোটিভেশনাল স্পিচ পুলিশদের উদ্দেশ্যে মাননীয় প্রধান উপদেষ্টা দিয়েছেন, যার ফলে দেখবেন যে বিএনপির লোকজন কিভাবে মার খায়। এই কথাটা আমি এইভাবে রিলেট করছি এই কারণে যে বর্তমানে সমস্যা সব বিএনপি। যত অন্যায় অবিচার করছে, থানায় হামলা করছে, যা করছে সব বিএনপি করছে। মাননীয় প্রধান উপদেষ্টা গত 17 মার্চ মাঠ পর্যায়ে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে একটি সভায় অংশ নেন। সেদিন অনুষ্ঠানে কর্মকর্তারা তাদের সুবিধা ও অসুবিধার বিষয়ে প্রধান উপদেষ্টাকে জানান। এসব সমস্যার সমাধানে কি করা যেতে পারে তা নিয়ে গত বুধবার মাননীয় প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা সংশ্লিষ্টদের সঙ্গে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় প্রধান উপদেষ্টা তৃণমূল পর্যায়ে যে সকল পুলিশ কাজ করেন তাদের কল্যাণের নিচে কয়েকটি বিষয় দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এখানে 5টি বিষয়, ওই 5টি বিষয়ের ফলে বর্তমানে থানা পুলিশ যতটুকু নিরপেক্ষ বা সক্রিয়, তার চাইতে সাপোজ এখন যদি পুলিশের ভূমিকা 30% সন্তোষজনক হয়, এই 5 নির্দেশনা বাস্তবায়নের পর এটা 60% হয়ে যাবে। বাকি 40% হয়তো সীমাবদ্ধতা থাকবে, সেটাও ধীরে ধীরে সংস্কার পর সমাধান হবে। 1, ঝুঁকি ভাতার প্রচলিত সিলিং তুলে দেওয়ার বিষয়টি বিবেচনা করা। 2, পুলিশের জন্য নতুন 364টি পিকআপ এবং 140টি প্রিজন ভ্যান কেনার উদ্যোগ নেওয়া। দেখেন, এটা একটা বড় সমস্যা। এই যে পিকআপ, এটা নিয়ে এতদিন অনেক সমস্যা ছিল, অনেক পিকআপ পুড়িয়ে দেওয়া হয়েছিল। চাঁদাবাজ ধরতে যাবে পুলিশ, আসামি ধরতে যাবে, বিএনপি সন্ত্রাসীদের ধরতে যাবে, পারে না, কারণ পিকআপ নাই। এখন এই প্রত্যেকটা থানায় যদি একটা পিকআপ, যেসব থানায় আছে কিন্তু 364টা থানায় যদি নতুন করে একটা পিকআপ যুক্ত হয়, ওই একটা পিকআপেই অনেক চাঁদাবাজ ধরতে পারবে। এটা উদ্যোগ নেওয়া হচ্ছে। 3, পুলিশের চলমান প্রকল্পের যেগুলো কাজ 70% নিচে সম্পাদিত হয়ে আছে সেগুলো অর্থ ছাড় দেয়া। মানে আর এই যে পুলিশের অনেক প্রকল্প যদি গতিশীল হয়, চলে, তাহলে এদের কার্যক্রমের গতিশীলতাও বাড়বে নিঃসন্দেহে। ভাড়াকৃত ভবনে অবস্থিত 65 থানার জমি অধিগ্রহণের জন্য অর্থ ছাড় দেয়া। পুলিশের এসআই ও এএসআই র্যাঙ্কের মোটরসাইকেল কেনার জন্য সুদমুক্ত ঋণের বিষয়টি বিবেচনা করা। এই মোটরসাইকেল তাদের থাকলেও দেখবেন যে এই চাঁদাবাজ ধরার ক্ষেত্রে তাদের কার্যক্রমে গতিশীলতা বাড়বে ডেফিনেটলি। মোটরসাইকেল দরকার। অনেকে অটোতে চলে যায়, রিক্সায় চলে যায়। অটোতে, রিক্সায় এভাবে পুলিশিং চলে না। পুলিশের পিকআপ থাকতে হবে, মোটরসাইকেল থাকতে হবে। চাঁদাবাজি করে মুহূর্তের মধ্যে দৌড়ে যে ধরে নিয়ে আসতে হবে। বিশেষ করে আপনি একটা অটো ভাড়া নিয়ে গেলেন, মাহেন্দ্র ভাড়া নিয়ে গেলেন, তাতে তো আসামি ধরে আনতে পারবেন না, বিএনপির লোকজন ছিনিয়ে রেখে দেবে। কিন্তু পুলিশের পিকআপ থেকে ছিনিয়ে নেওয়া কঠিন হবে। প্রধান উপদেষ্টা জানান,
গণসম্পাদনের ফলাফলের ভিত্তিতে জেলা পুলিশকে শ্রেণীভুক্ত করে যাদের পারফরমেন্স অপেক্ষাকৃত কম তাদের কর্মদক্ষতা বাড়ানোর ব্যবস্থা করতে হবে। শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য পুলিশের প্রস্তুতি করণীয় সম্পর্কে এখন থেকে উদ্যোগ নেন নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। তো এটাই বিভিন্ন জায়গায় আলাদাভাবে নিউজ হয়েছে। নির্বাচনের জন্য পুলিশকে প্রস্তুতি নেওয়ার নির্দেশ উপদেষ্টা। শান্তিপূর্ণ নির্বাচন, দেখেন এটা খুব তাৎপর্য। শান্তিপূর্ণ নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হলে পুলিশকে নিরপেক্ষ হতে হবে। নিরপেক্ষ হতে হলে বিএনপির কথায় থানা চলবে না, তাহলে বিএনপি চাঁদাবাজদের ধরতে হবে, বিএনপি সন্ত্রাসীরা অপরাধ করলে তার বিরুদ্ধে মামলা নিতে হবে, এফআইআর হিসেবে মামলা নিতে হবে, আর এফআইআর মামলা নিলেই তো গ্রেপ্তার করতে হবে। এর মানে বাংলাদেশের সামগ্রিক চিত্র বদলে যাবে, বিএনপির অপরাধ কমে যাবে। অপরাধ বিএনপি এখন কেন করে? গত 15 বছর তো বিএনপি এই ধরনের অপরাধ করতে পারতো না। বিএনপির লোকজন দর্শন করেছে, ডাকাতি করতে যে গ্রেপ্তার হয়েছে, চাঁদাবাজি করছে, এটা কিন্তু তেমন ছিল না গত 15 বছরে। নারী নির্যাতন করতো, এটা ছিল না, কিন্তু এখন কেন করছে? এখন তারা মনে করছে যে তাদের পাওয়ার আছে, থানা তাদের কথায় চলে, পুলিশ তাদের কিছু করতে পারবে না। এই দৃষ্টিভঙ্গি থেকেই তারা এই অঘটনগুলো ঘটায়। এই দৃষ্টিভঙ্গি শেষ হয়ে যাবে, চাঁদাবাজি সমস্যা, নারী নির্যাতন সমস্যা এগুলো কমে যাবে। শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের পুলিশের প্রস্তুতি করণীয় সম্পর্কে এখন থেকে উদ্যোগ নেওয়া নির্দেশ প্রধান উপদেষ্টা। বৈঠকের পর এটা নির্দেশ দেওয়া হয়েছে এবং সুবিধা অসুবিধা এগুলো দ্রুত সমাধান হবে। যাই হোক দর্শক, আমরা বিশ্বাস করতে চাই এবং টাকা পয়সার সমস্যারও সমাধান হবে, বাংলাদেশের চিত্র বদলে যাবে। চমৎকার ঘটনা শুরু। আর জুন মাস থেকে দেখবেন যে বাংলাদেশের ইকোনমিক বুস্ট, বিলিয়ন অ্যান্ড বিলিয়ন ডলার। চীন অলরেডি তো প্রায় $250 বিলিয়ন বেশি ইনভেস্ট করেছে 5 আগস্টের পর। সামনে আরো দেখবেন বাংলাদেশ হবে সিঙ্গাপুর। প্রিয় দর্শক, এই ভিডিওটা দেখে আপনার কাছে কি মনে হয়েছে? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখে যাবেন। চলেন আমরা দ্বিতীয় ভিডিও ফুটেজটা দেখে নেই। আমি এই ইস্যুটা নিয়ে আর কথা কইও না ভাবছিলাম, কিন্তু দেখতেছি কথা না বললেই না। এর মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব বদলানো হইলে আমার এই এপিসোডে হাত দিতে হইতো না। এমন কইতে পারেন যে আপনি কইলেই বদলাইতে হবে, আমি যদি বলি হ্যাঁ হবে, সমস্যা আছে কেন? আমি যে অভিযোগগুলো তুলছি তার কোনটা তো মিথ্যা না। আপনার মন্ত্রণালয় থেকে তো কোনো প্রতিবাদ করেন নাই। প্রফেসর ইউনূস সরকারের সবচেয়ে ব্যর্থ মন্ত্রণালয় হইতেছে পররাষ্ট্র মন্ত্রণালয়, অথচ এই মন্ত্রণালয় সরকারের সবচেয়ে বড় শক্তি হইতে পারতো। তো আমরা কি ছেড়ে দিব আপনাদেরকে বিপ্লবকে ব্যর্থ করার জন্য? আপনার কি জমিদার আর আমরা প্রজা, নাকি আমরা আপনার চাকরিদাতা? চাকরিদাতার কথা শুনবেন না, নিজেদেরকে হারকিউলিস মনে করেন না। যদি মনে করেন হারকিউলিস খেলবেন, স্বাগতম। প্রত্যেক সপ্তাহে একটা করে এপিসোড বানাবো এই পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে। আর কি কি আকাম করেছেন একটা মাইক্রোস্কোপের নিচে নিয়ে ফেলায় ফেলায় দেখাই দেবো সবাইকে। একটা কথা এপিসোডের শেষে কইতাম, এখন শুরুতেই কই, বাঘে চুলে 18 গা, পুলিশে চুলে 36 ঘা, আর পিনাকি চুলে জয় বাংলা। কথাটা মাথায় রেখেন। হয় তরিদ সাহেব আপনি আমারে কনভিন্স করবেন আমার তোলা অভিযোগগুলো মিথ্যা, অথবা জসিমকে পাছায় লাথি দিয়ে সরাইবেন। দুইয়ের মাঝে কোনো যদি কিন্তু নাই। এবার নাহিদ তোমারে বলি, এই যে গোলাম মুর্তজারে কোন আক্কেলে ওয়াশিংটনে প্রেস মিনিস্টার বানাবার জন্য সুপারিশ করেছিল, তা আবার সিনিয়র সেক্রেটারি র্যাঙ্কে, অ্যাম্বাসাডার র্যাঙ্কে, ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সের চড়া, মানে অ্যাম্বাসাডারের চাইতো সিনিয়র পোস্টে তারে প্রেস মিনিস্টার বানানো হয়েছে। মানে এই যে পন্দের আলো মতি রমনের লাগে এত পিতলা খাতি তোমার, এই জন্য কি হ্যাঁ পুরে বাপরে হাতের তালি, হ্যাঁ পন্দের আলোর লাগে লতকালত কি যে করবে না, যারাই করবে বাংলাদেশের রাজনীতিতে তারা অপ্রাসঙ্গিক হয়ে যাবে। গোলাম মুর্তজারে ওয়াশিংটন ডিসিতে পাঠানোর জন্য সুপারিশ করার নাহিদ, আমি মরে যাওয়ার আগে পর্যন্ত দোষারোপ করে যাবো। এই হারামজাদা উঠি বসে মঙ্গল সভা যাচ্ছে। এতে দেখেন বাংলাদেশকে, ইসলামকে ডেমোনাইজ করার, ইন্ডিয়ান কালচারাল হেজিমনির পক্ষে বয়াদ উৎপাদন করায় আমার রক্তে, আমার অশ্রু, আমার কান্না, আমার ত্যাগ, আমার লড়াইয়ের পথ মারায় হারামজাদা। এটা আমি ছাড়া দেবো, এটা আমি হবার দেবো। কয় আওয়ামী লীগের হরতাল সিপিবি অফিস দখল নাকি একই জিনিস। হারামজাদা গোলাম মুর্তজা তোর বাপ সিপিবির প্রিন্সেস জিগা। আমি তারে আগের রাতে কইছিলাম কিনা যে তাকে অফিসে পরদিন ঢুকুম না, যা জিগা। আমার হাত পা ধরেছিল কিনা প্রিন্স, জিজ্ঞাসা কর। আগের দিন গণমিছিল বাতিল করেছে, গুতেরেস আছে সেই দিন, তাও আমি সেদিন ঢাকাত গেঞ্জাম লাগামো। তাই শেষ গোলামের বাচ্চা, তোর যখন হাউস হচ্ছে কামটা করবো, শিগগিরি করবো। দায় গোলামের বাচ্চা তোর। দেখ আমি কি করতে পারি। তুই যা করে চাকরি বিধি শেখার নাই, ওই ফেসবুকে এইগুলা লিখবার পরে চাকরি করিয়া আপনার নামে মামলা দিব। চাকরি বিধি লঙ্ঘন করার পরে ওরে কিছু না কয়, ওরে যদি না খেদাইছেন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে, তাহলে খবর আছে, আপনারও খবর আছে। এই গোলাম তুই দেশে ফিরবো তো তোর গোয়ার মধ্যে ইন্ডিয়ান গিরিবাস কবুতর ঢুকে দেয় না, হাততালি দিব, হাততালি। আর গিরিবাস কবুতর খালি পাক মারবি তোর গোয়ার মধ্যে। খেয়াল রাখিস, হাসিনাকে আমরা শুধু খেদাই নাই, হাসিনার রাজনীতিও খেদেছি। হাসিনা উত্তরে ইন্ডিয়ান সেকুলার অনুপ্রবেশ রাখবার পারবো না কয়ে দিলাম। জ্যাক তহিদ সাহেব যখন জোসেমেক সরাবি না, তাই জোসেমেক নিয়ে সেকেন্ড ডোজ দিয়ে আসেন। অগ্নি আমি 3রা তারিখে একটা এপিসোডে হাসিনারে দালাল নিয়ে কথা কইছিলাম যে ভারতের কাছে মাথা বেচা এই পররাষ্ট্র সচিবের কিছু অপকর্ম তুলে ধরেছিলাম। আমি কইছিলাম যে কিভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আওয়ামী পুনর্বাসনের কাজ করে চলেছে এই জসিমউদ্দিন। সে ভিডিও প্রচারের পর দেশ বিদেশে বিভিন্ন প্রান্ত থেকে জসিমউদ্দিনকে নিয়ে আমার কাছে অনেক ফোন টোন দেয়। কি বলবো আর বলেন, যে আমি নিজেই অবাক যে কিভাবে এরকম একজন দালালকে পররাষ্ট্র সচিব নিয়োগ দেওয়া হয়েছিল। জসিমউদ্দিনকে পররাষ্ট্র সচিব করার নেপথ্যে যে 3জন লোক ছিল তাদের কথা আমি তুলে ধরছিলাম।
এর মধ্যে একজন মোজাম্মেল যে কিনা পরবর্তীতে জসিমের কুটচালে প্রধান উপদেষ্টা একান্ত সচিব হিসেবে নিয়োগপ্রাপ্ত হইয়াও সেখানে যোগদান করতে পারেন নাই। আরো ছিল জসিমের বড় ভাই সাবেক বিএনপি নেতা এবং বর্তমানে এলডিপির রাজনীতির সাথে যুক্ত সালাউদ্দিন কারমা, উনি নাকি আবার বিএনপি ফিরিছে। এখন তো ফিরবি। তবে সবচেয়ে মুখ্য ভূমিকা পালন করছে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আপনি নিজে এখন ওর পিঠ বেঁচে যাচ্ছেন জানি তো। তৌহিদ সাহেবকে নিয়ে আমার এপিসোডে আমি কোনো কথা বলি নাই। মুরব্বী মানুষ, বয়স হয়েছে, ইউনূস স্যারের সরকারের উপদেষ্টা, তাই ভাবিছিলাম তার নিয়ে বেশি কোনো কথা বলবো না। কিন্তু আমাদের গ্রাম দেশে একটা কথা আছে না, আক্কেল মানুষের ঠুসা আর ব্যাকল মানুষের ঘুষা একই কথা। কিন্তু আমাদের তৌহিদ সাহেব তো বিএনপি সুপারিশে সরকারের উপদেষ্টা হয়েছেন, তাই জনতার মুখের কথা ওনার কাছে কোনো গুরুত্ব বহন করে না। উনি বিএনপি খুশি করিচ্ছেন। আমি আগে কইছিলাম যে বিএনপি আর আওয়ামী লীগ হইলে একই মুদ্রার এপিটোপিট। এরা বাংলাদেশে এদের 5 দশকের লুটের রাজনীতিকে বহাল রাখতে চায়। বিএনপি জানে যে জনতার শক্তি মোকাবেলা করার সক্ষমতা তাদের নাই, তাই আওয়ামী পুনর্বাসনের মাধ্যমে নিজেদের সেফ এক্সিট নিশ্চিত করতে মরিয়া হয়ে উঠছে আমাদের বিএনপি। ভাই আপনারা তো সহযোদ্ধা, আপনাদেরকে এতদিন পরামর্শ দিতাম, এখন জনগণ যেভাবে আপনাদের নিয়ে উপহাস করে তাতে আমার রাগ হয়। কারণ এই বিএনপি জিয়াউর রহমানের না, আবার খালেদা জিয়ারও না, এই বিএনপি সাদাবাজদের, লুটেরার আর আওয়ামী পুনর্বাসনকারীদের। এত কথা বললাম কারণ এই জসিমকে তার পদে রাখার জন্য এখন মরিয়া হয়ে উঠছেন আমাদের তৌহিদ সাহেব, যারা বিএনপি রিকমেন্ড করছিল পররাষ্ট্র উপদেষ্টা হিসাবে। একজন ভারতের দালালকে রক্ষা করার জন্য আমাদের পররাষ্ট্র উপদেষ্টা এত চেষ্টা কেন? কি তার উদ্দেশ্য? এতে বিএনপি আর আওয়ামী লীগের কি লাভ? আর কোন কোন আওয়ামী দালালকে লালন পালন করতেছেন আমাদের এই তৌহিদি জসিম সাহেব, তা দেখলেই সব বুঝতে পারবেন। চলেন আল্লাহর নামে শুরু করি, দেখাই দিই সবকিছু। আমি গত 15ই মার্চ আমার ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম, সেখানে আমি পন্দের আলোর পত্রিকা একটা সংবাদ তুলে ধরেছিলাম যে 2.5 মাস আগে দেশে ফেরার আদেশ পাওয়া সত্ত্বেও মরক্কোতে নিযুক্ত হাসিনার লেসপেন্সার রাষ্ট্রদূত হারুন রশিদ কানাডায় পালায় গেছে। এই রাষ্ট্রদূত নাকি শরদের বডিগার্ডের রাজনৈতিক জীবনের গবেষক। বাংলাদেশের 2 জিনিসের বাম্পার ফলন হয়েছে, এক জাউরার আর এক গবেষকের। দেখি সবাই গবেষক, হারামজাদা সামসা স্যামসা। তোর রেনুর আবির্ভাব তোমার করে দেবো। ইন্ডিয়ান লেসপেন্সার রেনুর আবির্ভাব যেমন দেখছো, হাসিনা পলায়নের কারণে তো তোর মনে আছে, তাই না? তাহলে তোর পলাইতি না হারামজাদা, যাক স্বৈরাচার পলাইছে সেটা নতুন কিছু না, কিন্তু একটা রাষ্ট্রদূত পলানোর নিউজ জনগণ কেন জানলো না? জসিম সাহেব, হারুন রকে কি আপনার কুটকির মধ্যে ঢুকে রাখছিলেন কেন? আপনি বা আপনার পররাষ্ট্র মন্ত্রণালয় এই সংবাদ নিয়ে এমন লুকাচুরি করলো? এর কারণ হলো জসিম হাসিনার এই দালালকে কানাডায় পালানো এবং রাজনৈতিক শরণার্থী হিসেবে আবেদন করার সময় দিছে 2.5 মাস এই হারামজাদা জসিম। এখন যখন হারুন তার ফেসবুকে ইউনূস স্যারকে অবৈধ বলে দাবি করছে, তখন তড়িঘড়ি করে তার পাসপোর্ট বাতিল করার আদেশ জারি করছে। যেখানে সূক্ষ্ম চালাকি। হারুনের শরণার্থী কেসটা পোক্ত করা দরকার। সে তখন এসে একটা প্রজ্ঞাপন জারি করে তার পাসপোর্ট বাতিল করে এটা পোক্ত করে দিল এই জসিম। এখন হারুন আদালতে যায় বলবে যে আমার কোনো পাসপোর্ট নাই, আমার যাওয়ার কোনো জায়গা নাই, তাই আমার শরণার্থী হিসেবে কানাডায় থাকতে দেওয়া হোক। কেস ফাইনাল করে দিল জসিম। বাহ, কি চমৎকার! এইসব তো অনেক পুরানো টেকনিক জসিম সাহেব। আপনি নাকি 30 বছরের বেশি চাকরি করেছেন, তো আপনি এতদিন চাকরি করে বালটা শিখেছেন। আপনি তো গ্রীসের রাষ্ট্রদূত ছিলেন, সেখানে এরকম শরণার্থী কেস হাজার হাজার। আপনি যদি এই টেকনিক সম্পর্কে না জানিয়ে থাকেন তাহলে আপনি একটা বোকা এবং বেকুব পররাষ্ট্র সচিব। আর যদি তা না হন তাহলে আপনি 2025 সালের সেরা রাষ্ট্রদ্রোহী, যিনি পতিত স্বৈরাচারের এজেন্টকে পালানোয় সহায়তা করছেন এবং তার রাজনৈতিক আশ্রয় পাওয়ায় সহায়তা করছেন। এমন না যে কানাডার কেস আপনার জন্য নতুন ছিল। আপনার আগের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, ওই যে মিথিলা ফারজানা আছে না, আর অপর্ণা রানী পালকে কূটনৈতিক পাসপোর্ট বদলায় কানাডা পালানোর সুযোগ করে দিছিল না? এটা দেখে কি আপনি কিছু শিখতে পারেন নাই, নাকি আপনি ওইটা দেখে শিখেছেন? হ্যাঁ, আমার মাথায় নতুন বুদ্ধি আসিছে যে হাসিনার দালালদের পালানোর সুযোগ করে দেওয়ার। আপনার যে জাউরা কইছিলাম না, কম কইছিলাম। আপনি আসলে একটা বিশ্ব জাউরা। জাউরামিতে আপনি বিশ্ব তালিকায় স্থান পাবেন। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের একজন জাউরা অ্যাটলিস্ট পৃথিবীর সেরা হয়েছে। কিন্তু সমস্যা হলো আপনি জাউরা, কিন্তু মাথায় কোনো বুদ্ধি নাই। আপনি যখন এই কাজের কাজ করেন তখন আপনার প্রধান সহযোগী নাজমুল হক ছিল মহাপরিচালক প্রশাসন। নাজমুল নিয়ে গত পর্বে অনেক করছি, পাক্কা আওয়ামী পরিবার থেকে উঠে আসা কর্মকর্তা নাজমুল, যাকে মাসুদ বিন মোমেন গোপনে মহাপরিচালক প্রশাসন বানায় যায় আওয়ামী লীগপন্থী অফিসারদের সেফ প্যাসেজ দিতে। জসিম নাজমুল সিন্ডিকেট তাদের 5 মাস সময় হারুনের মতো আর কি কি অপকর্ম করেছে তা আস্তে আস্তে প্রকাশিত হবে। আমার কাছে খবর আসিচ্ছে। যাই হোক, এটা পরে আসিচ্ছি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরুদণ্ড আর কর্মকর্তাদের মনোবল ভেঙে দিয়া ভারতের বিপক্ষে একটা দুর্বল কূটনীতি গড়ে তোলায় এই আপনাদের মিশন, তাতে কোনো সন্দেহ নাই। তৌহিদ জসিমের মিশন এইটা। কেমন পররাষ্ট্র সচিব সুপারিশ করলেন আপনি তৌহিদ সাহেব? মানুষ চিনতে না পারেন, কিন্তু দালাল চিনতে না পারলে তো সরকার আপনার জায়গা থাকা উচিত না। দালাল চিনতে না পারলে আপনি নতুন বাংলাদেশের জন্য কি অবদান রাখবেন? জসিম সাহেব, আপনি কেন জানলেন যে আমি নাকি আপনার চালাকি ধরতে পারবো না? আমি তো হাসিনার নির্যাতনে ফ্রান্সের শরণার্থীর আবেদন করেছিলাম। আপনার তো জানা দরকার ছিল, আর কেউ বুঝুক না বুঝুক, আমি অন্তত আপনার এই ধান্দাবাজি ধরতে পাবো। হারুনের পালানো আপনার অগোচরে হয় নাই জসিম সাহেব। এই গল্প অন্যদের শুনায়েন, আমারে না। আমরা আপনার গল্প বুঝতে পারিছি। গোয়েন্দা সংস্থা দিয়া আপনার বা আপনার সহযোগীদের মোবাইল ফরেনসিক করলে হারুনের সাথে আপনার যোগাযোগের স্পষ্ট প্রমাণ পাওয়া যাবে, আমি নিশ্চিত করে কইতে পারি। তৈরি বিয়া কইরা থুক্কু দেওয়া যায়, তালাক দেওয়া যায়, কিন্তু আপনি জসিমের মতো এরকম দেশ বেচা বাটপার পররাষ্ট্র সচিব সুপারিশ করে যদি থুক্কু দিতে না পারেন, তালাক দিতে না পারেন, তাহলে আপনাকে নিয়ে আমাদের বিশেষ অনুসন্ধান চালানো প্রয়োজন হবে। অবশ্য মানব জমিন পত্রিকা আপনার নিয়ে ভালো অনুসন্ধান চালাইতেছে। দেখেন, আপনি কয়দিন আগে নিজেই কি বলেছেন যে আপনি ব্যর্থ। তো ব্যর্থতার দায় স্বীকার করে চলে যান, হাসেন কেন?
এই পদে এখনো খুব মজা না, ক্ষমতা মাখনে খাইতে খুব মজা না, নরম না? হ্যাঁ, ব্যর্থ হইয়া জনগণের টাকা বেতন নিতে লজ্জা লাগে না তো সাহেব আপনার? জসিমের মতো একটা হাসিনার দালালকে কেন আপনি সুপারিশ করেছেন? কেন তার সব অপকর্ম ঢাকার জন্য আপনি এত মরিয়া? কি উদ্দেশ্য আপনাদের? আসেন সেটা একটু দেখি। জসিমের মূল উদ্দেশ্য বোঝার জন্য বেশি দূর যাওয়া লাগবে না। গত 18 অক্টোবর 2024 সালে বাংলা ট্রিবিউনে একটা সাক্ষাৎকার ছাপা হয়। সেটি উনি কি কইছেন সেটা না দেখি। উনি কইছেন, অন্তর্বর্তী সরকারের সফলতার উপর বাংলাদেশের ভবিষ্যৎ পররাষ্ট্রনীতি কতটুকু শক্তিশালী হবে সেটি নির্ভর করছে। অন্তর্বর্তী সরকারকে বিদেশিরা গভীর আগ্রহ নিয়ে পর্যবেক্ষণ করছে এবং একই সঙ্গে এই কাজে আন্তরিকভাবে সহায়তা করতে চাইছে। এর অভিষ্ট ফলাফল হচ্ছে নির্বাচনের মধ্য দিয়ে পরবর্তী যে সরকার আসবে তাদের সঙ্গে বিদেশিদের সম্পর্কের অন্যতম নির্ধারক হবে দেশীয় সংস্কারের সাফল্য। হারামজাদা বিশ্বজাদা, নির্বাচনের জন্য একেবারে পাগল হয়ে গেছো। হ্যাঁ, একেবারে বিএনপির কেস ফলো করিচ্ছ না? বিএনপির ক্লিকে দেওয়া টেক্সট না? নির্বাচনের পরে সরকার কি করবে এটা ভাবার তোর কাজ। জসিমকে নিয়ে করা আগের পর্বে আমি বলছিলাম যে বাটপার এখন বিএনপিকে ক্ষমতা আনার জন্য পাগল হয়ে গেছে, আর সেই সাথে বাস্তবায়ন করতেছে ইন্ডিয়ান প্রেসক্রিপশন, যেটা হলো ইউনূস সরকারের দ্রুত বিদায় আর আওয়ামী লীগের পুনর্বাসন করা। আগের পর্বে আমি বলেছিলাম না যে জসিম এই সরকারের লেজিটিমেসি আর বিপ্লবের ন্যারেটিভ নিয়ে এখনো কাজ করে নাই? কেন করে নাই তা এখন পরিষ্কার। তো এই কাজ যে করা লাগবে এমন কথা যে জসিম জানতো না তা কিন্তু না। এই সাক্ষাৎকারে দেখেন এই হারামজাদা কি বলিছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার প্রথম দিকের একটা চ্যালেঞ্জ ছিল জুলাই আগস্ট বিপ্লবের সঠিক ন্যারেটিভ তুলে ধরা। এই কথা সবাই জানেন যে বিপ্লব নিয়ে একটা অপপ্রচার ছিল, আমাদের কাজ ছিল সেই অপপ্রচারের বিপরীতে বিপ্লবের সঠিক চিত্র তুলে ধরা। এই কাজে আমরা সফল হয়েছি। দ্বিতীয় বিষয় ছিল সরকারের সংস্কার চিন্তা ভাবনা ও সংস্কার কার্যক্রম তুলে ধরা। এটি এখন চলমান এবং আমাদের জন্য নতুন বিষয়। কাজে এই বিষয়টি তুলে ধরে বিভিন্ন দেশের সঙ্গে একযোগে কাজ করার প্রতিশ্রুতি আদায় করা খুব কঠিন না হইলেও এটা চ্যালেঞ্জ ছিল। তো জুলাই বিপ্লবের কোন ন্যারেটিভটা আপনি করেছেন জসিম সাহেব একটু জানাবেন? কোন করেছেন? হ্যাঁ, কইলেই হইলো ন্যারেটিভ তৈরি করেছে কি করেছেন এটা জানি না আমরা। হ্যাঁ, বিভিন্ন দেশের সাথে একযোগে কাজ করার সম্মতি আদায়ের জন্য আপনি গেছেন সার্বিয়া, আলজেরিয়া, মিশর, এটাই না? এই ভূগোল বুঝাইতেছেন। এইসব গল্প ইন্ডিয়ায় যাইয়া আপনার পলাতক ঠাকুরমা হাসিনা শুনেন। আসলে আপনি যখন এই সাক্ষাৎকার দেন তখন পররাষ্ট্র সচিব হিসেবে আপনার বয়স মাত্র 40 দিন। তখন থেকে আপনার এজেন্ডা পরিষ্কার ছিল, কিন্তু মানুষ আপনার চালাকি ধরতে পারে নাই, কারণ আপনি তখন জুলাই ন্যারেটিভ, আহতদের চিকিৎসা, এই সমস্ত বড় বড় কথা বলে সবার মনে আশা সঞ্চার করার চেষ্টা করেছেন। কিন্তু বাস্তবে ভারত এবং বিএনপির প্রেসক্রিপশন মোতাবেক আপনি অত্যন্ত সুকৌশলে কাজ করে গেছেন এবং যাচ্ছেন। আপনার মিশন হইল হাসিনার দালালদের পুনর্বাসন এবং বিএনপির ক্ষমতায় আসার পথ সুগম করা। এই মিশনে আপনার পাহারাদার হইল পররাষ্ট্র উপদেষ্টা মিস্টার তৌহিদ হোসেন। আপনারা মিলা স্বৈরাচারের যে সমস্ত দালাল পাল্টেছেন তার কিছু আগের পর্বে দেখাইছি। সব ইচ্ছা করে একেবারে দেখাই নাই, কারণ সব দেখাইলে নিতে পারতেন না। চলেন আপনার কিছু সহল স্পন্সরদের সাথে আপনার একটু পরিচয় করাই দিই। ভাবছিলাম বেশি নাম বলা লাগবে না, গতদিন দুইটা পেরেক মারিছিলাম। একটা ছিল 5 আগস্টের আগে 2 আগস্ট, যখন আপনি নিজের ফেসবুক প্রোফাইল পিক্সেল কালো করে লিখেছিলেন শোকাবহ আগস্ট। আবু সাইদ মুগ্ধ সহ প্রায় 1.5 সহস্রাধিক ছাত্রদের আত্মত্যাগ কি আপনার হৃদয় এতটুকু দাগ কাটে না জসিম সাহেব? বুঝলাম তখন হাসিনা পলায় নাই, কিন্তু আপনি পররাষ্ট্র সচিব হওয়ার পরে এই সরকারের সময় কিভাবে মাজেদা রফিকুন্নেসার মতো আওয়ামী লীগ প্রেসিডিয়াম কমিটির একজন সদস্যকে বঞ্চিত কর্মকর্তা হিসেবে পদোন্নতির জন্য সুপারিশ করেন। আপনাকে আহ্বান জানাইছিলাম সংবাদ সম্মেলন করার। 2 পেরেকে যেহেতু উপদেষ্টা পরিষদ জসিমের সরান নাই, তাই আজকে আরো কিছু পেরেক নাই। 3 নাম্বার পেরেক সৈয়দ মুনতাসির মামুন, 24 ব্যাচের কর্মকর্তা। হাসিনার আমলে নিজেকে গর্বভরে ভারতের রয়্যাল এজেন্ট হিসেবে পরিচয় দিতেন। এই চাকরি তিনি পাইছেন তার একমাত্র বিদেশ পদায়নের সময়। সেটা কোথায়? সেটা ভারতের নয়াদিল্লি। এই কর্মকর্তা গত 4-5 বছর ধরে আইটি অনুবিভাগে প্রথমে পরিচালক পরে মহাপরিচালক ছিলেন। এই পুরো সময় তিনি অত্যন্ত দায়িত্বের সাথে A2I কে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুপ্রবেশের ব্যবস্থা করে দিয়েছেন। ইউনিফাইড ওয়েবসাইটের মাধ্যমে বস্তা পচা ডিজাইনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সকল দূতাবাসের জন্য এক ধরনের ওয়েবসাইটের কাজ হাতে নেন এই মুনতাসির। তার আসল উদ্দেশ্য হইল পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে সব দূতাবাসের তথ্য হাতায় ভারতে পাচারে সহায়তা করা। এই কাজে তাকে কারিগরি সহায়তা দিয়েছে A2I এর পরামর্শক ফারহাদ জাহিদ শেখ। এই লোকের সম্পর্কে বেশি কিছু বলবো না, ওই দোয়া পলক আর সাইবারসোর আনিস চৌধুরীর প্রধান সহযোগী। 5 আগস্টের পর ফরহাদ জাহিদের চাকরি গেল, মুনতাসির বহাল তবিয়তে আছে। এই মুনতাসির পররাষ্ট্র মন্ত্রণালয়ে তার সেরা ইনোভেশন করছে, তা হলো শেখ হাসিনা নিউরাল নেটওয়ার্ক নামে একটা আইটি ব্যবস্থা। বুঝিসাও? হ্যাঁ, ভালো তো, ভালো না? আপনাদের দুইজনের ছবির পাশে শেখ হাসিনার বুদ্ধির ছায়া ঘুরে বেড়াইতেছে আর আপনারা নতুন বাংলাদেশের গল্প শুনাইতেছেন। কি মজা! এই নিউরাল নেটওয়ার্কের কনসেপ্ট নোটে কার স্বাক্ষরের কথা বলা আছে? সৈয়দ মুনতাসির মামুন। জসিম সাহেব, নিজের মন্ত্রণালয়ের ওয়েবসাইট ব্যবস্থাপনাটা আপনারা দেওয়া হয় না। আপনি আসলে কি পারেন একটু বলবেন? কাজ পারেন না, মন্ত্রণালয় চালাইতে পারেন না, ওয়েবসাইট দেখেন না। আপনি কি কোটায় ডিপ্লোমেট হয়েছিলেন? আপনি কি কোটায় ডিপ্লোমেট হয়েছিলেন? পারেন তো খালি ওইটাও পারেন কিনা একদিন দেখুন নি, সামনে করবেন।
হ্যাঁ আইসেন, হ্যাঁ দেখে রাখবেন পারেন কিনা এটা। আপনার এই পদে নারিকা গাধা হিসেবে এক্সপোর্ট করলে দেশে বেশি লাভ হইতো। শুনছি মুনতাসিরের পদোন্নতির জন্য আপনি সুপারিশ করেছেন, খুব ভালো কাজ করেছেন। আমি জনপ্রশাসন সচিব, মুখ্য সচিব এবং মন্ত্রী পরিষদ সচিবকে আহ্বান জানাবো, হাসিনার এই দালাল যাতে জসিমের প্ল্যান মোতাবেক পদোন্নতি না পায়, স্বঘোষিত ভারতের দালাল আর হাসিনার লেসপেন্সার যদি পদোন্নতি পায় না, তাহলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিরুদ্ধে কি করতে হবে আমাদের জানা আছে। আমাদের বাধ্য করবেন না, সাবধান করে দিলাম। হ্যাঁ, বেশি আমি সাবধান করি না, অল্প করি, করলাম। চতুর্থ পেরেক, বিএম জামাল হোসেন 21 ব্যাচের গোপালী মাল। এই ব্যাচটা পুরো আওয়ামী দালালের ভরা। নাজমুল আছে এই ব্যাচেরই। তো আসেন এই বিএম জামাল নিয়ে বলি। এই জামাল হাসিনার সময় কলকাতায় উপ হাই কমিশনার ছিল। ওই সময় ভারতের রয়্যাল এজেন্টদের সাথে মিলা পশ্চিমবাংলার ভারতীয় মুসলিমদের অবৈধভাবে বাংলাদেশে পুশব্যাকে সহযোগিতা করছেন। এই যে দেখেন, কলকাতা থেকে হারবাল খাইয়া যখন এই দালাল দুবাই গেছে, তখন দেখেন সভা সেমিনারে কি বলে দেখেছেন, সে নাকি ভারতের ব্যবসা প্রসারে কাজ করেছেন। এই অনুষ্ঠানের আয়োজক ছিল মহারাষ্ট্র বিজনেস নামে ভারতীয় ব্যবসায়ীদের সংগঠন। হারামজাদা গোপালী দালাল দেশের বেতন নিয়ে ভারতের অনুষ্ঠানে যায় ভারত প্রেম, হ্যাঁ মাদার তোদের মতো দালালদের থাপড়ায় থাপড়ায় পাবলিকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ক্যান বাইর করে দেয় নাই। আমি এটা বুঝি না, কি জসিম খুব ভালো লাগে নাকি রে জামাল রে, নাকি জামাল গোটা খাইছো? হ্যাঁ খাইছো। এই জামাল জুলাই বিপ্লবের সময় দুবাই পুলিশে অভিযোগ করিয়া 57 জন প্রবাসীকে পুলিশ দিয়ে গ্রেপ্তার করায়। জামালের বিরুদ্ধে প্রবাসীরা অভিযোগ জানায় আমাদের প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুলের কাছে। সেই অভিযোগে উল্লেখ করে পররাষ্ট্র মন্ত্রণালয়কে একটা চিঠি পাঠায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, এই যে এটা। কিন্তু তৌহিদ জসিম গং মিলা সেই চিঠির কোনো ব্যবস্থা না দিয়া জামালকে মহাপরিচালক পদে বসাইছে, দায়িত্ব দিছে আফ্রিকা অনুবিভাগের। বাহ জসিম বাহ, বিপ্লবের বিপক্ষে তোমার স্পষ্ট অবস্থান প্রমাণে আর কি লাগবে? প্রবাসী ভাইরা দেখেন পররাষ্ট্র মন্ত্রণালয় আপনাদের কি উপহার দিতেছে, দেখেছেন? আপনার পয়সায় আপনারে বাম্বুজে দেয়, তারে নিয়ে আসে পদায়ন করে এই তৌহিদ সাহেব। আমরা বিভিন্ন সময় আসিফ নজরুল মাহফুজদের ভুল বুঝি, বিপ্লবের সাথীদের ন্যায় বিচার নিশ্চিত করতে না পারার জন্য অভিযোগ জানায়। কিন্তু এই জসিমের মতো ঘাপটি মেরে বসে থাকা দালালদের কারণে পুরা সরকারের বদনাম হয়। এই জামাল নিয়ে তুমি যে কামাল করিছো জসিম, সেই অপরাধে তোমার জামাল গোটা 2 বেলা প্রেসক্রিপশন দিয়ে দিলাম। জনতা আসবে তোমার ওষুধ নিয়ে, গেটে পুলিশ বাড়াইতে বল, আর লক্ষণ সেনের মতো পালানোর জন্য পিছনের গেট খোলা রাখ, দেখ পিছে গেট খোলা আছে কিনা। পঞ্চম পেরেক, সারোয়ার আলম 31 ব্যাচের কোটার মাল, বাড়ি কুড়িগ্রাম, আমার বাড়ির পাশে, পরিচয় সাবেক ছাত্রলীগ। এখানে শেষ না, এই লীগের প্রোডাক্ট পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পেছনে হাসিনার সহকারী প্রেস সচিব হয়েছিল। সাধারণত প্রেস উইং এ পেশাদার সাংবাদিক আর বিসিএস এর তথ্য কেন্দ্রের কর্মকর্তা পদায়ন করা হইলেও সারার হইল আওয়ামী বিশেষ কোটায় পদায়িত কর্মকর্তা। শোনা যায় এলাকায় নাকি 2029 সালে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছিল। আমি খোঁজ নিয়েছি, কথা সত্য। কিন্তু হাসিনা যখন পলাইছে তখন তো সরার পড়াইতে পারে নাই। সে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদান করতে আসলে তাকে তো বরখাস্ত করে পুলিশে দেওয়ার কথা ছিল। কিন্তু আমাদের হারকিউলিস জসিম সাহেব এই সারোয়ারকে পরিচালক পদে পদোন্নতি দিয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ে সসম্মানে যোগদান করায়। কি আর বলবো, এভাবেই চলিতেছে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়। শেষ কথা গত পর্বেই কইছি, জসিমকে জয় বাংলা করতে হবে, এর কোনো বিকল্প নাই। আমি ইউনিস স্যার আর পুরো উপদেষ্টা পরিষদকে আহ্বান জানাইতেছি, জসিমকে পররাষ্ট্র সচিব পদ থেকে অপসারণ করে ডিবি অথবা ডিজিএফআই হস্তান্তর করেন, ওর মোটিভ অনুসন্ধান করেন, ওর মোবাইল ফরেন্সিক করেন, ব্যাংক হিসাব নেন, পুরা পরিবারের দুদককে বলেন সবকিছু দেখতে। আওয়ামী লীগের দালালদের পুনর্বাসন করিয়া আর হাসিনার লেসপেন্সারদের বিদেশে পলায়ন, পদোন্নতি থেকে শুরু করিয়া যেসব কাজে জসিম করিছে, তাতেই জনগণের ট্যাক্সের টাকায় ভাত খাওয়ার আর কোন সুযোগ তার জন্য নাই। এই ভারতের দালাল, এই ভারতের প্রেসক্রিপশনে চলে, প্রত্যেক দিন সে ইন্ডিয়ার সাথে কথা বলে। আপনি খোঁজ নিয়ে দেখেন, ইউনুস স্যার জসিম জান আপনার সাথে চীন সফরে না যায়। চীন সফরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যত কর্মকর্তা যাবে প্রত্যেকের বিষয়ে অনুসন্ধান চালাবেন। জসিমের কোনো বিশ্বাস নাই, সে হাসিনার চীন সফরের কথা জানে, সব কথা জানে। চীন সফর থেকে ফিরে আসা এই কথা যে ভারতের কাছে পাচার হবে তার কর্মকাণ্ড থেকে নিশ্চিত হওয়া যায়, ওই সব কিছু কয়ে দিবে যে কি কি করেছেন আপনি। আর এত কিছুর পরে যদি আপনারা জসিমকে সরাইতে না পারেন, তাহলে আমার অনুরোধ, যে সমস্ত আওয়ামী লীগের কর্মকর্তাদের আপনারা চাকরি থেকে বরখাস্ত করেছেন, বাধ্যতামূলক অবসর দিয়েছেন, তাদের চাকরি ফিরিয়ে দেন। জসিম নাজমুল গঙের মতো আওয়ামী দালালদের শপথে রেখা অন্য ক্যাডারের আওয়ামী দালালদের চাকরি থেকে অপসারণ করলে তাদের প্রতি বৈষম্য করা হবে। তা আমরা তো এত বৈষম্যের বিরুদ্ধে এত রক্ত দিলাম, এত প্রাণ দিলাম। যদি জসিম বাংলাদেশে পররাষ্ট্র সচিব থাকে, তাহলে সব আওয়ামী লেসপেন্সারদের দেশে নিয়ে আসেন, জনতা তখন তার বকে আদায় করে নেবে। জসিমের মতো ভারত, হাসিনা, শেখ পরিবার আর আওয়ামী লীগের কোনো দালাল যদি তার দালালি চালায় যায়, তাহলে এই নতুন বাংলাদেশে তার আর কোনো জায়গা নাই। পররাষ্ট্র সচিব যদি জসিম থাকে, তাহলে এর থেকে এই সরকারের আর লজ্জার কিছু থাকতে পারে না। জনতার টাকায় জসিমের আর বেতন হবে না, জনতার সাথে আর কোনো প্রতারণা না। আর ছাত্র জনতার সাথে প্রতারণা করে জসিম যদি পররাষ্ট্র সচিব থাকে, তাহলে বিপ্লবের পক্ষে পররাষ্ট্র উপদেষ্টার কি অবস্থান তা জনগণ বুঝে নেবে। আমার চাওয়া সামান্য, জসিম রে খেদাইবেন তো ইচ্ছা। এই ডোজে যদি কাম না হয়, পররাষ্ট্র মন্ত্রণালয় আমি ঘেরাও করাবো, একজন করে ধইরা এইভাবে জয় বাংলা করতে থাকবো। পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে ভিলেন বানায় দেবো। প্রেস সচিব শফিক ওরে দেখে শেখেন। গ্রামে গিয়েছিলাম, আমাকে একজন ভাই আপনাকে কিন্তু এই গণশত্রু বলেছেন। গ্রামের একটা লোক, ফার্মার, খুব শিক্ষিত না, উনি জেনে গেছেন যে আমি একজন গণশত্রু। ওরে কি করেছিলাম, মাটি ধুতে দিছিলাম একেবারে, ওরে মাপ করেছি, ওরে কোনটি টেনে নামাইছিলাম দেখেছিলেন তো।
ওটা মাপ দিছি তৌহিদ সাহেব, আপনি মাপ পাবেন না। আসেন খেলা হবে, জনগণ বনাম কায়েমি আমলা ভারতের দালালেরা, দেখি কার দম বেশি। ইনকিলাব জিন্দাবাদ। তৃতীয় ভিডিও ফুটেজটা দেখে নেই। পরিষ্কার করার চেষ্টা করি। আজকে আমি প্রথম যে অভিমত দর্শকে পড়ছি সেটা লিখেছেন রোকেয়া সৈয়দা। তিনি লিখেছেন, মাসুদ কামাল একজন বাজে ধরনের সাংবাদিক। উনি তুলসী গ্যাবার্ডের সাথে সহমত পোষণ করেন। দেশের সাংবাদিক হয়ে দেশের বিপরীতে কথা বলছেন, ভারতীয় এজেন্ট হয়ে কাজ করছেন। আগে ওনাকে কোনো বিষয়ে কথা বলতে শুনিনি। 15 বছরে ভোট কারচুপি, দিনের ভোট রাতে হওয়া, বিডিআর হত্যা ইত্যাদি বিষয় নিয়ে কোনো কথা বলতে দেখিনি। এটা হবে আর কি। জনগণের মধ্যে বিভ্রান্ত এবং বিভাজন তৈরি করছেন। উনি একজন দেশদ্রোহী, উনাকে অ্যারেস্ট করে উনার চ্যানেল বন্ধ করে দেওয়া হোক। আপনি শুনলেন রোকেয়া সৈয়দা উনি আমার সম্পর্কে কি মনে করেন। মনে আপনি করতেই পারেন, আপনি মনে করেন আমার কোনো বক্তব্য নেই। আপনি আপনার বুদ্ধি, আপনার জ্ঞান, আপনার শিক্ষা, আপনার রুচি, এগুলো দিয়েই তো যা শুনবেন সেটাকে বিচার করবেন। সেই বিচারে আপনার কাছে মনে হয়েছে যে আমি তুলসী গ্যাবার্ডের সঙ্গে সহমত পোষণ করেছি। যে কন্টেন্টটা নিয়ে আজকে আমি আলোচনা করছি সেই কন্টেন্টটা হলো তুলসী গ্যাবার্ড ভারতে এনডিটিভির কাছে বিশেষ সাক্ষাৎকারে যে কথাগুলি বলেছেন, সেই কথার প্রেক্ষিতে আমি আমার বিশ্লেষণ করেছিলাম। আমি রোকেয়া সৈয়দাকে আরেকবার রিকোয়েস্ট করব, আপনি আপনার ব্যস্ত সময়ের মধ্যে সম্ভব হলে আমার ওই কন্টেন্টটা আরেকবার দেখুন, দেখে আপনি বলুন ঠিক কোন জায়গাটাতে আমি তুলসী গ্যাবার্ডের সঙ্গে একমত হয়েছি। জাস্ট এটুকুই আপনার কাছে আমার বক্তব্য। আপনি পুরোটা আরেকবার দেখুন, দেখে তারপর বলুন। আপনি যদি শুরুতে আমার নাম দেখেই খেপে যান, অনেকে যদি এরকম করে, ভেতরে দেখে না মাসুদ কামালকে দেখছে, অতএব মাসুদ কামালকে একটা গালি দিতে হবে, গালি দিলে পরে মানে একটু শান্তি পাওয়া যায়, সেটাও হতে পারে। কিন্তু সেটা হলেও আমার কোনো সমস্যা নেই যে আমাকে গালি দিয়ে আপনি শান্তি পাচ্ছেন। আপনার জন্য যদি আমাকে গালি দেওয়ার কারণে যদি আপনি শান্তি পান, আমি বরং আনন্দিতই হবো, কারণ আপনি তো শান্তি পেলেন। আমি গালি খাই, সমস্যা নেই, আপনি তো শান্তি পেলেন। তো শান্তি আপনাকে আমি দিতে চাই, কিন্তু আমার কথা হলো কি, একটু দেখে নেন। আপনাকে পুরোটা দেখতে হবে না, শুরুতেই দেখেন না, শুরুতে প্রথম 3-4 মিনিটের মধ্যে দেখবেন আমি তুলসী গ্যাবার্ডের সঙ্গে একমত হইনি। আমি বলেছি যে উনি যেটা বলেছেন তার সঙ্গে আমাদের বাস্তবতার কোনো মিল নেই। তো আমি যদি এই কথা বলি যে বাস্তবতার সঙ্গে কোনো মিল নেই, তাহলে কিভাবে আমি ওনার সঙ্গে একমত পোষণ করলাম? কিভাবে করলাম বলেন? আচ্ছা, তারপর উনি বলছেন আমি ভারতীয় এজেন্ট হয়ে কাজ করছি। কি প্রমাণ আছে বলুন? আমি ভারতীয় এজেন্ট হয়ে কাজ করছি এটা যদি হয়, তাহলে দেশের গোয়েন্দা সংস্থাগুলো আছে তারা চেক করবে। তারা তো এখনো কেউ বলেনি এই কথাটা। সরকারের বিরুদ্ধে তো অনেক কিছু বলে, সরকার তো এখনো বলেনি। আপনি রোকেয়া সৈয়দা আপনি বসে কেমনি করে বলছেন রে ভাই আমি ভারতের এজেন্ট হিসেবে কাজ করছি? আচ্ছা, তারপর আপনি বলেছেন আপনি আমাকে আগে কোনো বিষয়ে কথা বলতে শুনেননি। কতদিন আগে শুনেননি? কখন শুনেননি বলেন? রাতের ভোট হয়েছে এই আওয়ামী লীগ আমলে। আওয়ামী লীগ আমলে বেশি দিন দূরে তো না, গত অগাস্টে তো আওয়ামী লীগের পতন হলো। 2024-এর অগাস্টের আগে যে কোনো দিন আমার সমস্ত ভিডিও ইউটিউবে আছে, খুলে দেখেন। আপনাকে আমি এখানে চ্যালেঞ্জ করি, আপনি ইউটিউবে ভিডিওগুলো দেখবেন, পুরোনো ভিডিও দেখবেন, দেখে আপনি 3 জন লোকের নাম বের করবেন যে 3 জন লোক আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের সমালোচনা করেছে প্রকাশ্যে। 3টা লোক আপনি বাই করেন, খুঁজে দেখেন তার মধ্যে আমি আছি কিনা, এবং যদি আমি থাকি তারপর আপনি কম্পেয়ার করে বলেন যে আমি কার চেয়ে কম বলেছি, কার চেয়ে কম ঝুঁকি নিয়ে কথা বলেছি। ভাই বের করুন, একটু পরিশ্রম করেন, বুঝতে পারবেন। রোকেয়া সৈয়দা কি জিনিস আমি জানি না, তবে মাসুদ কামাল কি জিনিস এটা দেখলে বুঝতে পারবেন ভাই। তবুও আপনি কষ্ট করে লিখেছেন, কারণ দ্বারা প্ররোচিত করে হয়ে হোক আর নিজের আকাঙ্ক্ষাতেই হোক লিখেছেন তো কষ্ট করে। এই কষ্টটুকু করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দ্বিতীয় যার মন্তব্যটা পড়বো সেটা লিখেছেন সেলিম উদ্দিন। তিনি লিখেছেন, আচ্ছা আপনি কি ভাই সরকারের কোনো কিছুই পজিটিভ দেখেন না? আপনি আলোচনার ভেতরে কি বলবেন জানি না, কিন্তু আপনার আলোচনার বিষয়বস্তুর হেডলাইনগুলো দেখলে বোঝা যায় আপনার মতলব আসলে কি। অসভ্য বদমাশগুলো সব এখন আপনার ছায়াতলে আশ্রয় নিয়েছে। মনে রাখবেন, আপনার আলোচনা শুধু তাদেরকেই খুশি করে। দেখুন, এখানে 2টো ভাগ। একটা ভাগে আপনি বলেছেন আমি সরকারের কোনো কিছু পজিটিভ দেখি কিনা। আমি দেখি, এই সরকারের অনেক কিছু আমি পজিটিভ দেখি, এবং এই সরকারকে আমি আমার নিজের সরকার মনে করি। আমি মনে করি এই সরকার ভালো করলে আমি খুশি হই, অনেক পজিটিভ দেখি, কিন্তু আমি পজিটিভগুলো নিয়ে বলি কম। কেন বলি কম জানেন? এই জন্য বলি কম, একটা সরকার যখন দায়িত্ব নিয়েছে তখন সে কাজ করবে, ভালো কাজ করবে, এটাই তার কাজ। এতে ভালো কাজের প্রশংসা করার দরকার নেই। দরকার হলো খারাপ কাজগুলো সমালোচনা করা, খারাপ কাজগুলো দেখিয়ে দেওয়া সরকারকে। সরকার তো শিশু না, এটাকে ভালো কাজের কথা বলে উৎসাহ দিতে হবে। যেগুলো বলি না সেগুলি ভালো কাজ। তারপরেও মাঝে মাঝে ভালো কাজের কথা বলি, যেমন কয়েকদিন আগে তো
আমি বাজার ব্যবস্থা নিয়ে সবচেয়ে আগে আমি সোচ্চার ছিলাম, ডিম নিয়ে কথা বলতাম, লোকে আমাকে অনেকে ঘুরে আপনার ব্যঙ্গ করে ডিম কামার বন্ধ করতো, কিন্তু তারপরে বলেছি। আবার এখন দেখেন এই রোজার মৌসুমে বাজার ব্যবস্থা কিন্তু অনেকটাই মানুষের নিয়ন্ত্রণে, মানুষ কিন্তু এখন অতটা আনহ্যাপি না। আমি এই বাণিজ্য মন্ত্রী সমালোচনা করেছি, আবার এই রোজার দুদিন আগেই তো আমি বিভিন্ন চ্যানেলে যে আমি বাণিজ্য মন্ত্রী একাধিক চ্যানেলে বাণিজ্য মন্ত্রীর প্রশংসা করেছি, তিনি ভালো করছেন, আজকেও প্রশংসা করছি যে অন্তত পক্ষে বাজারটাকে ঠিক রাখতে পেরেছেন। হ্যাঁ, চাউলের দাম বেশি, অবশ্যই বেশি, এটাও ওনার ব্যর্থতা, তেলের দাম বেশি, এটাও ব্যর্থতা, কিন্তু মানুষের কাঁচা বাজার এবং রোজার যে নিত্য নৈমিত্তিক যে প্রয়োজনগুলো, ছোলা বুট এগুলোর দাম কিন্তু এখন সহনীয় পর্যায়ে আছে। খুব প্রশংসা তো করলাম, কিন্তু প্রশ্নটা হলো কি জানেন, সমালোচনাটা করতে হবে। সাংবাদিকের কাজ প্রশংসা করা না, প্রশংসা করার জন্য সরকারের চাকরিজীবী অনেক কর্মকর্তা কর্মচারী আছেন, তারা প্রশংসা করবেন। সাংবাদিক ভুলগুলি ধরিয়ে দেবেন, সমালোচনা করবেন, কোন জায়গাগুলো ভুল আছে এগুলি বলবেন, এটি তো সাংবাদিকের কাজ, সেই কাজটি আমি করছি। কাজে এই সরকারের কোনো কিছু পজিটিভ আমি দেখি না, এই কথাটা ভাই ঠিক না। এরপর লিখেছেন ইসমাইল সিরাজ, তিনি লিখেছেন ভাই আপনি দেশটা চালান, 16 আনা সমালোচনা অসুস্থতার লক্ষণ। মাননীয় প্রধান উপদেষ্টার সম্মানের সাথে থাকার সারা পৃথিবী আছে। আমি আপনাকে দুটো জায়গায় বলি, দেশটা আমার চালাতে হবে না। আপনি ধরেন একটা কথা বলি, ধরা যায় আপনি বাসে করে কোথাও যাচ্ছেন, যিনি চালাচ্ছেন তিনি স্পিড ব্রেকার দেখছেন, স্পিড কমাচ্ছেন না, সারাক্ষণ হর্ন দিচ্ছেন, আপনার সেই জন্য জিনিস খারাপ লাগতে পারে না? পারে। আপনি কি বাস ড্রাইভারকে বলেন ভাই আপনি স্পিড ব্রেকার স্পিড কমাচ্ছেন না কেন, আপনি সারাক্ষণ হর্ন দিচ্ছেন কেন, যদি এই কথাটা বলেন, তাহলে যদি বাস ড্রাইভার আপনাকে বলে ভাই গাড়িটা তাহলে আপনি চালান, আপনি চালাবেন? তুমি চালাবেন না। কিন্তু আপনি চালাবেন না বলে আপনি কি সমস্যার কথাগুলো বলতে পারবেন না? আপনি কি তার চালনার সমালোচনা করতে পারবেন না? পারবেন। কাজে আমি ওনার কাজে সমালোচনা করছি, সরকারি কাজে সমালোচনা করছি, যে কাজগুলো খারাপ সেগুলো সমালোচনা করছি, অথবা যেগুলো আমার পছন্দ হচ্ছে না সেগুলো সমালোচনা করছি। তার বিপরীতে আপনি আমাকে বাস চালাতে পারছেন কেন ভাই? এটা তো হলো জানেন, যখন আপনি যুক্তি দিয়ে না পারছেন তখন একটা আমাকে ঠেক দিয়ে দিচ্ছেন। এটা কি আমার প্রতি একটু অবিচার হয়ে গেল না? আমি তো বাস চালাতে পারি না, সরকার আমি কেন চালাবো? ওই দায়িত্ব তো আমি নেই নাই, দায়িত্বটা এই ইউনুস সরকার নিয়েছেন, ওনার উপদেষ্টারা নিয়েছেন। উপদেষ্টারা দায়িত্বটা নেওয়ার সময় ওনাদের খেয়াল ছিল না যে কি করতে হবে। আরেকটা কথা, মাননীয় উপদেষ্টার সম্মানের সাথে থাকার সারা পৃথিবীতে, এটা আমি জানি আছে, এটা আমি জানি, কিন্তু তাহলে বললাম কেন আমি বললাম এই কারণে। দেখেন আমরা সবাই জানতাম যে ডক্টর ইউনুসের সঙ্গে আমেরিকার সম্পর্ক খুব ভালো, সেই আমেরিকার সঙ্গে যদি সম্পর্কটা খারাপ হয়ে যায়, যে খারাপ হওয়ার নমুনাটা আমরা দেখেছিলাম হাসিনার আমলে, হাসিনার সঙ্গে আমেরিকার সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে গিয়েছিল, তার পরিণাম উনি ভোগ করেছেন। আমি এটাই বলছি যে আমেরিকার গোয়েন্দা প্রধান যখন বলছেন আমাদের ব্যাপারে অভিযোগ করছেন, তখন সেটা কিন্তু আমেরিকার সঙ্গে আমাদের সুসম্পর্কের প্রমাণ বহন করে না, সেই কথাটাই বলেছিলাম। তাহলে কার সঙ্গে সুসম্পর্কটা আছে সেটা আমি জানতে চাইতে পারি না? যদি কখনো ওনাকে দেশ থেকে পালাতে হয়, যদি হয়, আশা করি হবে না, যদি হয় তাহলে উনি কি আমেরিকা যেতে পারবেন না, ইন্ডিয়া পারবেন না। আমি এই কথাটাই প্রতীকী অর্থে বলেছি। কাজেই এটা নিয়ে খুব একটা দুঃখিত হওয়ার কিছু নাই। এরপরে যে মন্তব্যটা পড়ছি সেটা লিখেছেন জ্যাক স্প্যারো, এটা একটা মুভির একটা ক্যারেক্টারের নাম দিয়ে লিখেছেন, ওই মুভির ক্যারেক্টারের ছবিও দেখলাম এখানে আছে, জনি ডেপ যাতে অভিনয় করেছিলেন। যাও, উনি লিখেছেন 5 আগস্টের পর গত মাস পর্যন্ত প্রথম আলোর প্রতিবেদনে উল্লেখ আছে 1751টি মন্দির বাড়িতে আগুন হামলা ভাঙচুর হয়েছে, বাকিগুলো বাদই দিলাম। উনি কিন্তু বলছেন যে দেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, এই যে উনি একটা তথ্য দিয়ে বলেছেন, এটা নিয়ে আমার নতুন করে কিছু বলার নাই। এরপরে মন্তব্যটা লিখেছেন নজরুল ইসলাম খান, তিনি লিখেছেন ইউনুস সাহেব ক্ষমতায় আসার পর কামাল ভাই ওনার খুব গুণগান করতেন, এখন হাসিনার দালালি করছেন। আরে ভাই, ডক্টর ইউনুসের যাওয়ার জায়গা সারা পৃথিবীতে, ওদিকে হাসিনার ভারত ছাড়া অন্য কোথাও যাওয়ার কোনো জায়গা নাই। শেষের কথার উত্তর আমি একটু দিলাম। আমি প্রথম জায়গাটা বলি, ইউনুস সাহেব ক্ষমতায় আসার পর আমি ওনার গুণগান করতাম, কথাটা সত্য। কেন করতাম? উনি যখন মাত্রই এসেছেন, তেমন কোনো কাজও করেননি, মাত্র যখন শুরু করেছেন তো তোমরা গুণগান করবোই, আমি তো ওনাকে কোনো প্রবলেম দেখি নাই। তারপরেও একদম শুরুর দিনে আমি বলেছিলাম ওনাকে যে উনি যে উপদেষ্টা পরিষদটা করেছেন সেই উপদেষ্টা পরিষদটা আমার পছন্দ হয়নি। আমি বলেছিলাম যে সংকট সমাধানের জন্য ওনারা দায়িত্ব নিয়েছেন, সেই সংকট সমাধানের ক্ষমতা এই উপদেষ্টা পরিষদের নাই। প্রথম দিনই বলেছিলাম, 8 তারিখে বলেছিলাম। আর বাকি কোনো গুণগান তখন তো আর সমালোচনা করার কোনো জায়গা ছিল না, মাত্র শুরু করেছেন। যতই দিন গেছে ওনার প্রবলেমগুলো আমি দেখতে পেয়েছি, সেগুলো আমি তুলে ধরেছি। আরেকটা কথা, এখন হাসিনা দালালি করছি। আমি শেখ হাসিনার সম্পর্কে
আবার বলছি, আমি শেখ হাসিনা সম্পর্কে গত 7-8 মাস, যে মাস হয়েছে 5ই আগস্টের পর থেকে একটি জায়গায় আমি শেখ হাসিনার প্রশংসা করেছি। দালালি বাদ দেন, দালালি তো আরো পরের কথা, প্রশংসা করেছি শেখ হাসিনা। যদি আপনি দেখাতে পারেন, আমি আর জীবনে সাংবাদিকতা করবো না। প্লিজ খুঁজে বের করেন ভাই। আমার খালি একটাই কথা, আমার সম্বন্ধে কিছু বলতে হলে জেনে বলুন। কেউ একজন বললো, অমুকে বলছে, সেটা শুনে আপনি কথা বলেন না প্লিজ। আবারও চ্যালেঞ্জ দিয়ে বলছি, 5 আগস্টের পর থেকে শেখ হাসিনার পক্ষে প্রশংসা করে আমি একটা কথা কোথাও বলেছি, খুঁজে বের করেন। আমি শেষ মন্তব্যটা পড়ছি। শেষ মন্তব্যটা করেছেন সাফায়েত হোসেন। তিনি লিখেছেন, আপনি কেন এইরকম করে বিচার বিশ্লেষণ করছেন? বলেছেন 18 কোটি মানুষের দেশ, কিছু মানুষ এখানে অপরাধ করতেই পারে, কিন্তু দেশের আপামর জনসাধারণকে সেই রকম চিন্তা করে না, করে না। যারা এই সীমা অতিক্রম কার্যকলাপ করছে তাদের বিরুদ্ধে আপনি কথা বলেন, তাদের কার্যকলাপ আপনি আলোচনা করেন অনর্থক গুরুত্ব দিয়ে। কেন আপনি সবাইকে ভয় দেখানো সংবাদ বিশ্লেষণ করছেন? ইন্ডিয়া সহ অন্যান্য দেশে কি অভ্যন্তরীণ এই সমস্যাগুলো আপনার মতো এইভাবে বিশ্লেষণ করা হয়? আমার কাছে আপনার এই অবস্থান ভালো মনে হচ্ছে না। দেশকে সমর্থন করার এইরকম পন্থার অনেক দুর্বলতা রয়েছে। আশা করি আপনি আমার চাইতে বিষয়টি ভালো বুঝেন। শেষ কথা দিয়ে শুরু করি, আপনার চাই আমি জিনিসটা ভালো বুঝি এরকম দাবি আমি করি না। কেন করবো? আমি তো আপনাকে চিনি না, আপনি আমার চেয়ে ভালো বুঝতেও পারেন, কোনো সমস্যা নেই। প্রশ্নটা হলো, ইন্ডিয়ার কেউ এরকম সংবাদ বিশ্লেষণ করে কিনা সেটা আমি জানি না। ইন্ডিয়া করে কি না করে তাতে আমার কিছু যায় আসে না। আমি আমার মতো করে কাজটা করি, আমি অন্য কাউকে অনুসরণ করতে চাই না। অন্য কেউ তার মতো করবে, আমি আমার মতো করবো। 2 নম্বর হলো, দেশের মানুষকে আমি ভয় পাইয়ে দিচ্ছি না, দেশের মানুষকে আমি সতর্ক করছি। কি হচ্ছে কি না হচ্ছে আমি আমার মতো করে বলছি। আমার বক্তব্য যদি আমার যে ফিলিংস সেটাই প্রকাশ করছি। যদি এই ফিলিংস থেকে সতর্ক হবেন, যদি কেউ পাত্তা না দেন, দিবেন না, আমার কোনো আপত্তি নাই ভাই। আর দেশের আপামর জনসাধারণ কিরকম চিন্তা করে এটা তো আমি বলতে পারবো না, আপনি বলতে পারবেন না। আমি যাদের সঙ্গে মিশি তাদের কথা আমি শুনি, আমি যা কিছু বলি তার 50% কিন্তু আমার আশেপাশে যারা কথা বলেন তাদের চিন্তার থেকে নেওয়া। আমি তো 18 কোটি লোকের সঙ্গে মিশিনি, আমি যাদের সঙ্গে মিশেছি তাদের কথাগুলি আমি বলি, আমার কথাগুলি আমি বলি। প্রিয় দর্শক, আপাতত এই পর্যন্তই। আপনারা আরো মতামত দিন আমাকে, আমার সমালোচনা করুন, আমার কোনো আপত্তি নাই। প্রশংসা করছিলেন তাও করুন, প্রশংসা শুনতে ভালো লাগে। এবার অবশ্যই কোনো প্রশংসার কথাগুলি বললাম না, কোনো কমেন্ট বললাম না। অনেক প্রশংসা আছে, কমেন্ট এবার বলতে একটু লজ্জা পেলাম। আগামীতে ইনশাআল্লাহ সেগুলো বলবো। আপনারা ভালো থাকবেন, আবার কথা হবে একদিন পর। আল্লাহ হাফিজ। তো প্রিয় দর্শক, আজকের ভিডিও পর্যন্তই ছিল। দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিউজে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।